তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে কোষ রসায়নে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক গ্লুকোজ নিয়ে পড়াশোনা করবো ইনশাআল্লাহ। তো আমরা জানি গ্লুকোজ হচ্ছে একটা 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড, তাই না ভাইয়া? 6 কার্বন বিশিষ্ট একটা মনোস্যাকারাইড। গ্লুকোজ হলো 6 কার্বন বিশিষ্ট একটি মনোস্যাকারাইড। স্যাকারাইড মানে আমরা বলছিলাম ভাইয়া শর্করা, আর মনো মানে আমরা বলছিলাম এক। তার মানে গ্লুকোজ হচ্ছে এক শর্করা, অর্থাৎ এখানে গ্লুকোজ নিজেই শুধুমাত্র একটি শর্করা, এখানে অন্য কোনো শর্করা এর মধ্যে নাই। এবং আমরা দেখতে পারতেছি যে আমরা বললাম যে এখানে কার্বনের সংখ্যা থাকবে কয়টা ভাইয়া? 6টা। তো 6 কার্বন বিশিষ্ট যে শর্করাগুলা তাদেরকে আমরা বলি হেক্সোজ সুগার। কি বলি ভাইয়া? হেক্সোজ সুগার। তার মানে গ্লুকোজ হচ্ছে একটা হেক্সোজ সুগার, 6 কার্বন বিশিষ্ট শর্করা যেহেতু। তাহলে এর সংকেতটা আমরা কিভাবে বের করব? আমরা জানি যে কোনো শর্করার যে সংকেতটা সেটা হলো CN H টয়েস OM। তো এখানে যেহেতু কার্বনের সংখ্যা কয়টা ভাইয়া? 6টা। যেহেতু কার্বন এখানে 6টা, তাহলে তুমি একটু মিলাও। তাহলে C6 হবে, H কত হবে? 6 দুগুণা 12, O কত হবে? 6। তাহলে গ্লুকোজের সংকেতটা হবে C6H12O6। ওকে, তো আমরা এখন এই গ্লুকোজ সম্পর্কে আর একটা ইনফরমেশন এক্সট্রা জানবো। সেটা হলো যে গ্লুকোজের মধ্যে গ্লুকোজকে বলা হয় তোমাদের গ্রেভ সুগার, তাই না ভাইয়া? গ্লুকোজকে কি বলা হয়? গ্রেভ সুগার বলা হয়, বা আঙ্গুরের শর্করা বলা হয়। এটাকে আঙ্গুরের শর্করা বলা হয়, এটাকে আঙ্গুরের শর্করা বলা হয়। এবং তোমাদের বইয়ে দেখবে একটা পরিমাণ দেওয়া আছে, যেটা 12 থেকে 30% থাকে। একটা আঙ্গুরের মধ্যে গ্লুকোজের পরিমাণ হচ্ছে 12 থেকে 30% থাকে। এই জন্য গ্লুকোজকে কি বলা হয় ভাইয়া? গ্রেভ সুগার বা আঙ্গুরের শর্করা বলা হয়। আমরা কিন্তু এখানে আরেকটা নাম, এটাকে আরেকটা নাম আছে, সেটা হলো এটাকে ডেক্সট্রোজ সুগার বলা হয়। ডেক্সট্রোজ, এই লাইনটাও তোমাদের বইয়ের মধ্যে পাবা যে এটাকে একটা ডেক্সট্রোজ সুগার বলা হয়। এবং এর আরেকটা নাম আছে, এটাকে অ্যালডো হেক্সোজ বলা হয়। অ্যালডো কি বলা হয় ভাইয়া? অ্যালডো হেক্সোজ সুগার। অ্যালডো হেক্সোজ সুগার বা শর্করা বলা হয়। কেন? কারণ আমরা হেক্সোজ তো একটু আগে বললাম ভাইয়া, যে যাদের মধ্যে 6টা কার্বন বিশিষ্ট যারা শর্করা তাদেরকে আমরা হেক্সোজ বলি। তো গ্লুকোজে যেহেতু 6 কার্বন বিশিষ্ট আছে, 6টা কার্বন আছে, দ্যাট মিন্স হচ্ছে এটা একটা হেক্সোজ সুগার। আর অ্যালডো কেন বলতেছি ভাইয়া? আমরা পড়েছি যে শর্করার মধ্যে হয় অ্যালডিহাইড মূলক থাকবে অথবা একটা কিটোন মূলক থাকবে। তো গ্লুকোজের মধ্যে মূলত অ্যালডিহাইড মূলক থাকে। তো যাদের মধ্যে অ্যালডিহাইড মূলক থাকে তাদেরকে আমরা অ্যালডোজ সুগার বা এরকম বলতে পারি। তো যেহেতু গ্লুকোজের মধ্যে অ্যালডিহাইড মূলক থাকে, এই জন্য এটাকে আমরা বলতেছি অ্যালডোজ সুগার। আর হেক্সোজ যেহেতু 6 কার্বন বিশিষ্ট, এই জন্য অ্যালডো হেক্সোজ সুগার আমরা বলি। ঠিক আছে, তাহলে আমরা একটা ইনফরমেশন জানলাম যে গ্লুকোজের মধ্যে কোন মূলক থাকবে ভাইয়া? অ্যালডিহাইড মূলক থাকবে। তোমরা জানো শর্করার মধ্যে হয় অ্যালডিহাইড মূলক থাকবে অথবা কিটোন মূলক থাকবে। তো গ্লুকোজের মধ্যে থাকবে হচ্ছে মূলত অ্যালডিহাইড মূলক। ওকে, তো আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে গ্লুকোজের হচ্ছে আমরা একটা চেইন স্ট্রাকচার অ্যাড করব। ঠিক আছে, খুবই সহজ। দেখো, তো গ্লুকোজের একটু সংকেতটা আমরা লিখে রাখি। আমরা একটু আগে শিখলাম C6H12O6। আরেকটা জিনিস আমরা একটু আগে জানলাম যে গ্লুকোজের মধ্যে কি থাকবে ভাইয়া? অ্যালডিহাইড মূলক, CHO মূলক থাকবে। ঠিক আছে, তাহলে আমরা এখন এর স্ট্রাকচারটা খুব ইজিলি বের করতে পারবো। তো গ্লুকোজের মধ্যে যেহেতু 6টা কার্বন থাকবে, তাহলে আমরা এট ফার্স্ট হচ্ছে 6টা কার্বন দিয়ে দিব। ধরো আমরা 6টা কার্বন দিচ্ছি, 1 2 3 4 5 6। নাম্বারিং করব আমরা 1 2 3 4 5 6। ওকে, নাম্বারিং করলাম। এরপরে আমরা জানি যে একটা কার্বনের সর্বমোট 4টা করে হাত থাকে। তো এই কার্বনে একটা হাত গেছে, তাহলে এখনো 3টা হাত ফাঁকা আছে, আমরা 3টা হাত দিলাম। এর 2টা হাত গেছে, এখনো 2টা হাত ফাঁকা আছে। এরও 2টা হাত গেছে, এখনো 2টা হাত ফাঁকা আছে। এরও 2টা হাত ফাঁকা আছে। আমরা হাতগুলো জাস্ট 4টা 4টা করে কি করলাম ভাইয়া? মিলাইলাম। এরপরে যে কাজটা করব সেটি হলো যে যেহেতু আমরা বললাম একটু আগে যে গ্লুকোজ একটা অ্যালডো হেক্সোজ সুগার, অর্থাৎ এখানে অ্যালডিহাইড মূলক থাকবে। আর অ্যালডিহাইড মূলক যে শর্করাগুলোতে থাকবে, আমরা 1 নম্বর কার্বনে সেই অ্যালডিহাইড মূলকটি বসাবো। ঠিক আছে, তাহলে এখানে 1 নম্বর কার্বন হচ্ছে এটা, তাহলে এখানে আমরা অ্যালডিহাইড মূলক বসাবো। তো অ্যালডিহাইড মূলকের মধ্যে অলরেডি সিটা আছেই, কার্বনটা আছেই, শুধু H আর O। তাহলে আমরা ধরো এখানে H বসালাম আর ওটাকে এখানে বসাই দিলাম। ঠিক আছে, তাহলে CHO অ্যালডিহাইড মূলক বসে গেল। এটা অলওয়েজ 1 নম্বর যে কার্বনটা থাকবে সেখানে আমরা অ্যালডিহাইড মূলক বসাবো। আর যদি কিটোনওয়ালা সুগার হয় তাহলে আমরা 2 নম্বর কার্বনের মধ্যে কিটোন মূলকটা বসাই। তো আমরা যেহেতু গ্লুকোজ পড়তেছি, এটা একটা অ্যালডিহাইডওয়ালা সুগার, কাজেই এখানে আমরা 1 নম্বরে অ্যালডিহাইড মূলক বসালাম। এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, আমরা জানি একটা অক্সিজেনের হাত কতটা থাকে? 2টা। তাহলে এখানে কিন্তু অক্সিজেনের হাত হয়েছে কয়টা ভাইয়া? 1টা। তাহলে আমরা এই হাতটাকে বের করে নিয়ে গিয়ে আমরা এখানে বসাই দিব। তাহলে দেখো কার্বনেরও 4টা হাত মিলে গেছে ভাইয়া, হাইড্রোজেনেরও একটা হাত মিলে গেছে, অক্সিজেনেরও 2টা হাত মিলে গেছে। এখন আমরা যে কাজটা করব
সেটি হলো প্রত্যেকটা কার্বনের মধ্যে একটা করে OH মূলক বসাবো। কারণ আমরা জানি যে শর্করার সংজ্ঞার মধ্যে আমরা পড়েছি যে শর্করার মধ্যে কি থাকবে ভাইয়া, একটা অ্যালডিহাইড অথবা কিটোন মূলক থাকবে এবং সেই সাথে অনেকগুলো কি থাকবে ভাইয়া, হাইড্রোক্সিল মূলক থাকবে, OH মূলক থাকবে। তাহলে আমরা এখন কি করব, প্রতিটা কার্বনে একটা করে OH বসাই দিব। তো আমরা এটা শুরু করব এরকম একটা ভাবে যে আমরা ধরো 2 নাম্বার কার্বনের ডান দিকে এখানে OH বসাবো, তাহলে 3 নাম্বারটাতে আমরা বাম দিকে OH বসাবো, 4 নম্বরটার তাহলে ডান দিকে OH বসাবো, পরেরটার তাহলে আমরা এখানে OH বসাবো, এর পরেরটার তাহলে আমরা এই জায়গায় OH বসাবো। ঠিক আছে, আমরা 2 থেকে শুরু করব, যে 2 এর আমরা এখানে OH বসাবো, এরপরে এটা এইদিকে, এটা এইদিকে, এটা এইদিকে, এরকম করে বসাবো। এরপরে যে বাকি হাতগুলো থাকবে ফাঁকা, প্রত্যেকটা হাতের মধ্যে আমরা হাইড্রোজেন বসাই দিব। এই যে এখানে একটা হাত ফাঁকা আছে, এখানে একটা হাত ফাঁকা আছে, এখানে একটা হাত ফাঁকা আছে, এখানে একটা হাত ফাঁকা আছে এবং এখানে 2টা হাত ফাঁকা আছে। দেখো, তাহলে আমরা এখানে 2টা হাইড্রোজেন বসাই দিলাম। তাহলে আমাদের কিন্তু একটা গ্লুকোজের এটা চেইন স্ট্রাকচার হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা গ্লুকোজের চেইন স্ট্রাকচার। গ্লুকোজ এটা কি স্ট্রাকচার ভাইয়া? এটাকে বলা হয় চেইন স্ট্রাকচার। চেইন স্ট্রাকচার। এখন এখানে একটা ব্যাপার আছে, সেটি হলো বইয়ের মধ্যে তোমরা পাবা যে কখনো ডি গ্লুকোজ বলছে, ডেক্সট্রো রোটেটরি গ্লুকোজ, বা কখনো এল গ্লুকোজ বলছে, লেভো রোটেটরি গ্লুকোজ। তো এটা ডি গ্লুকোজ আর এল গ্লুকোজ আমরা কিভাবে নির্ণয় করব? আমরা সবচেয়ে একের থেকে সবচেয়ে দূরবর্তী, একের সবচেয়ে দূরবর্তী যেটাকে বলা হয় অপ্রতিসম কার্বন। কি কার্বন ভাইয়া? অপ্রতিসম কার্বন। এটাকে আমরা কাইরাল কার্বনও বলি, এটা কেমিস্ট্রিরও পড়া। ঠিক আছে, কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন। অপ্রতিসম কার্বন হচ্ছে সেই কার্বন যার 4টা হাতে 4জন আলাদা আলাদা কিছু বসবে। একটা কার্বনের যে 4টা হাত থাকে, এই 4টা হাতে আলাদা আলাদা কেউ যদি বসে, ধরো এখানে OH বসলো, এখানে H বসলো, এখানে ক্লোরিন বসলো, এখানে ধরো ব্রোমিন বসলো, এরকম যদি আলাদা আলাদা হয় তাহলে সেটাকে আমরা অপ্রতিসম কার্বন বলে থাকি। তো এখানে আমাদেরকে যদি আমরা খেয়াল করি, তো আমরা একটা লাইন আমরা বললাম কি, যে সবচেয়ে দূরবর্তী অপ্রতিসম কার্বন। সবচেয়ে দূরবর্তী অপ্রতিসম কার্বন মানে এক থেকে সবচেয়ে দূরে যে কার্বনটা আছে, যার কিনা 4টা হাতে 4জন আলাদা আলাদা কিছু বসছে। তো সবচেয়ে, তুমি যদি খেয়াল করো, একের থেকে সবচেয়ে দূরে কোন কার্বনটা ভাইয়া? 6 নম্বর কার্বন। কিন্তু 6 নম্বর কার্বনটা অপ্রতিসম কার্বন তুমি বলতে পারবে না। কেন ভাইয়া? কারণ তুমি দেখো 6 নম্বর কার্বনের 2টা হাইড্রোজেন একই রকম। তো আমরা তো বলেছি কার্বনের 4টা হাতে 4জন আলাদা কিছু বসলে তখন আমরা অপ্রতিসম বলবো। তো 6 নম্বর কার্বনটার মধ্যে তুমি খেয়াল করো 2টা হাইড্রোজেন একই রকম, তাহলে এটাকে আমরা অপ্রতিসম বলতে পারবো না। তুমি যদি 5 নম্বর কার্বনটা একটু খেয়াল করো ভাইয়া, তুমি যদি 5 নম্বর কার্বনটাকে একটু আলাদা করো এদিক দিয়ে, তুমি 5 নম্বর কার্বনটার একদিকে দেখো এখানে H আছে, এইদিকে দেখো OH আছে, আর উপরে দেখো, উপরে এই কার্বন আছে এবং সেই কার্বনের সাথে একটা H আছে আর একটা দেখো OH আছে। আবার নিচের দিকে দেখো এই কার্বন আছে এবং সেই কার্বনের মধ্যে 2টা H আছে, তার মানে CH2, আর একটা কি আছে ভাইয়া? OH আছে। এখন খেয়াল করে দেখো, তাহলে এই যে 5 নম্বর কার্বনটাকে যে আমরা ধরলাম যে এইদিকে OH, তারপর এইদিকে H, উপরে হলো CHOH, এই যে CHOH, নিচে হলো দেখো CH2OH, এই যে CH2OH। তার মানে কি? এখন খেয়াল করে দেখো, এই কার্বনের 4টা হাতে দেখো 4জন আলাদা আলাদা কিছু বসছে, তার মানে এটি হলো অপ্রতিসম কার্বন। তাহলে সবচেয়ে দূরবর্তী অপ্রতিসম কার্বন, যেহেতু 6 নম্বরটা অপ্রতিসম নয়, তার মানে সবচেয়ে দূরবর্তী অপ্রতিসম কার্বন হচ্ছে কোনটা ভাইয়া? 5 নম্বর। তাহলে এই যে সবচেয়ে দূরবর্তী অপ্রতিসম কার্বন আমরা নির্ণয় করলাম, 5 নম্বরটা আমরা পাইলাম। তাহলে এই 5 নম্বরে আমি যদি ডান দিকে OH বসাই, কোন দিকে ভাইয়া? যদি আমি ডান দিকে OH বসাই, তাহলে আমরা এটাকে ডি গ্লুকোজ বলবো। আর যদি আমি বাম দিকে OH বসাই, তাহলে আমি এটাকে এল গ্লুকোজ বলবো। তাহলে তোমরা, আমি যেটা আর্ট করছি, এখানে আমরা কি করছি দেখো, কার্বনের 5 নম্বর কার্বনের বাম দিকে OH লিখেছি, কাজে এটা হচ্ছে একটা এল গ্লুকোজ। এখন তুমি যদি এই জায়গায় তুমি এই OH-টাকে তুমি যদি এইদিকে লিখতা, তাহলে এটা হয়ে যেত কি ভাইয়া? ডি গ্লুকোজ। তাহলে আমরা আর ওটা লিখলাম না, তোমরা এটা শিখে নিবা যে আমরা যদি 5 নম্বর কার্বন, যেহেতু সবচেয়ে দূরবর্তী অপ্রতিসম কার্বন, তাহলে 5 নম্বর কার্বনের OH-টাকে যদি আমি ডান দিকে দেই, তাহলে এটা ডি গ্লুকোজ হয়ে যাবে। আর যদি বাম দিকে দেই, যেমন এখানে আমরা বাম দিকে দিয়েছি, কাজে এটি একটি এল গ্লুকোজ। তাহলে আমরা এভাবে ডি গ্লুকোজ। এবং তোমরা একটা এক্সট্রা ইনফরমেশন মনে রাখবা, সেটা হলো উদ্ভিদের মধ্যে, তোমরা বইয়ের মধ্যে দেখবা পাবা এরকম একটা লাইন, যে উদ্ভিদে সবসময় এই ডি গ্লুকোজটাই থাকে।
ঠিক আছে ভাইয়া, ডি গ্লুকোজ থাকে, উদ্ভিদে সবসময় ডি গ্লুকোজ থাকে। এটার মানে হলো যে এটা আলোক সক্রিয়। তো এখন যদি ভাইয়া আমরা যদি হচ্ছে এটাকে এল গ্লুকোজ করেছি, আমরা যদি একটু ডি গ্লুকোজ করতে চাই, তো যেহেতু আমরা একটা ইনফরমেশন জানলাম যে উদ্ভিদে সবসময় ডি গ্লুকোজটাই পাওয়া যায়, তো আমরা যদি চাই যে ডি গ্লুকোজ আমরা বানাবো, তাহলে আমরা যদি এটাকে ডি গ্লুকোজ বানাতে চাই, কিছুই করতে হবে না। দেখো, আমরা ডি গ্লুকোজ করতে গেলে আমাদের কি করতে হবে, 5 নম্বর কার্বনের এই জায়গায় হচ্ছে ওএইচ দিতে হবে। ঠিক আছে, আমরা এটা একটু মিশিয়ে দিই, তাহলে আমরা ওএইচটাকে ডান দিকে দিব, তাই না ভাইয়া? বাকি সবকিছু ঠিক থাকবে। তাহলে আমরা ডান দিকে ওএইচটা বসাবো, এদিকে এইচ বসাবো, এগুলো তো সবই ঠিক থাকবে। ওকে, তাহলে এটা ডি গ্লুকোজ হয়ে গেল। তো আমরা এটা চেইন স্ট্রাকচার আর্ট করছি, আমরা এখন যেটা করব রিং স্ট্রাকচারটা আর্ট করব। এই রিং স্ট্রাকচারটা আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন পলিস্যাকারাইড পড়বো, ডাইস্যাকারাইড পড়বো, তখন আমাদেরকে এই গ্লুকোজেরই রিং স্ট্রাকচারটা আর্ট করতে হবে, কারণ পলিস্যাকারাইডের মধ্যে এরকম অসংখ্য গ্লুকোজের রিং স্ট্রাকচার আমরা একসাথে করে পলিস্যাকারাইড তৈরি করব। আবার যদি আমরা সুক্রোজের কথা বলি, যেটা এই অধ্যায়ে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, সৃজনশীলে আসে, তো সেখানেও যদি আমরা যাই, সেখানেও আমাদেরকে একটা গ্লুকোজের রিং স্ট্রাকচার আর্ট করতে হবে, এবং তোমাদের পরীক্ষায় যদি আসে, রিং স্ট্রাকচারটাই তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আমরা এখন ধরো এই ডি গ্লুকোজের একটা রিং স্ট্রাকচার আমরা আর্ট করব। ঠিক আছে, তো আমাদের সেই ক্ষেত্রে যে কাজটা করতে হবে, এট ফার্স্ট হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হলো, যেই কার্বনটাকে কেন্দ্র করে আমরা ডি বা এল বললাম, অর্থাৎ 5 নম্বর কার্বন, সবচেয়ে দূরবর্তী অপ্রতিসম কার্বন, তাহলে 1 নম্বর কার্বনের সাথে ওই 5 নম্বর কার্বনটাকে আমরা কাছাকাছি নিয়ে আসবো। তো এরকম আমরা কাছাকাছি নিয়ে আসবো। দেখো, আমরা ধরো এখানে আমরা ও দিলাম, এখানে একটা কার্বন দিলাম, এবং এই জায়গায় একটা কার্বন দিলাম। তাহলে আমরা বললাম যে একের সাথে কাকে নিয়ে আসবো ভাইয়া, একের সাথে 5, একের সাথে 5। তাহলে এটাকে যদি আমি 1 বলি, এটাকে ধরো আমি 1 নম্বর কার্বন বললাম, এটাকে আমি 5 নম্বর কার্বন বললাম, তাহলে 5-এর উপরে কি হবে, 5-এর পরে কি হবে, 6, তাহলে আমি এখানে ধরো 6 নম্বর কার্বন দিলাম। ঠিক আছে, একটু আমরা স্টেপ বাই স্টেপ আমরা যদি আঁকাই, তাহলে আমাদের জন্য এটা সহজ। অনেকেই একটু জটিল করে ফেলে, খুবই সহজ। তাহলে আমি এখন যে কাজটা করব, একের পরে তাহলে কি হবে ভাইয়া, এখানে একটু বাড়াই দিলাম, ধরো এটা 2, তাই না? এরপরে এখানে কি হবে ভাইয়া, 3, তাহলে ধরো এখানে আমি দিলাম 4, তাহলে এটাকে লাগাই দিলাম, এটাকেও লাগাই দিলাম। ওকে, তোমরা যারা যত প্র্যাকটিস করতে পারবা, তোমাদের ছবিটা আরো তত সুন্দর হবে, আমার থেকেও আরো সুন্দর ছবি অ্যাড করতে পারবা। তো এখন দেখো, আমরা একটু নাম্বারিং করি। তাহলে 1, এটা 2, এটা 3, এটা 4, 5, 6। ওকে, তো আমরা যে কাজটা করব সেটা হলো, আগে প্রত্যেকটা কার্বনের 4টা করে হাত মিলাই দিব। এই কার্বনের 2টা হাত চলে গেছে, 2টা হাত এখনো ফাঁকা, দিলাম। এই কার্বনের 2টা হাত গেছে, 2টা হাত এখনো ফাঁকা। ওকে, আমরা এটা দিলাম। এরপরে এই কার্বনেরও 2টা হাত ফাঁকা আছে, দিলাম। এই কার্বনেরও দেখো 2টা হাত ফাঁকা আছে, দিলাম। 5 নম্বর কার্বনের দেখো 3টা হাত চলে গেছে, একটা ফাঁকা। ঠিক আছে, আর 6 নম্বর কার্বনে দেখো একটা গেছে, এখনো 3টা ফাঁকা, 3টা ফাঁকা। ওকে, নেক্সট আমরা যে কাজটা করব সেটা হলো, আগে 6 নম্বর কার্বনটা ফিল আপ করবো। তো 6 নম্বর কার্বনে এখানে তুমি এই রিং স্ট্রাকচার যখন করবা, তখন পাশে এরকম একটা চেইন স্ট্রাকচার অ্যাড করবা। ঠিক আছে, তাহলে তোমার জন্য খুবই সহজ হবে। তাহলে তুমি 6 নম্বর কার্বনে খেয়াল করো তো ভাইয়া, এখানে এইচ আছে 2টা, একটা ওএইচ আছে। তাহলে এখানে তুমি এইচ 2টা আর একটা কি আছে, ওএইচ আছে, বসাই দিলা। এটাকে আমরা অনেক সময় আমরা ডিরেক্ট এভাবে লিখতে পারি, আমরা এভাবে না লিখে আমরা ধরো এভাবে সরাসরি লিখে দিতে পারি। এটা 6 নাম্বার, এখানে সিএইচ আছে কয়টা, 2টা, তাহলে CH2 আর একটা ওএইচ আছে, আমরা একটা ওএইচ বসাই দিলাম। ঠিক আছে, 6 নাম্বার কার্বনের কাজ শেষ। ওকে, এখন আমরা 5 নাম্বার কার্বনটাতে একটা হাত ফাঁকা আছে, একটু খেয়াল করো। 5 নাম্বার কার্বন, এই যে 5 নাম্বার কার্বন, তো 5 নাম্বার কার্বনের মধ্যে দেখো একটা এইচ আছে, তাই না ভাই? একটা এইচ আছে। তুমি যদি এখন চিন্তা করো যে 1 নাম্বার কার্বনে একটা এইচ আছে, যে 1 নাম্বার কার্বনের এইচটাকে তুমি ধরো এই 5-এ বসাই দিবা, দাও, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে আমরা একটা এইচ বসাবো। ঠিক আছে, আমরা একটা এইচ এখানে বসাবো। এখন তুমি সেটা 1-এর এইচ কেও ধরতে পারো, 5-এর এইচ কেও হিসাবে ধরে নিতে পারো যে ওর এইচ ওর কাছেই আছে। ওকে, ফাইন, গেল। এখন এই বরাবর, এই যে এই বরাবর এইচ আছে, আমি এইচ বসাইছি, তাহলে এই বরাবর উপরের দিকে যে থাকবে সেখানেও আমি একটা এইচ বসাই দেবো। তাহলে এই বরাবর উপরে এখানে, তাহলে এখানে একটা এইচ বসাই দেবো। অনেকে এই জায়গায় কনফিউশন হয় কি, যে দেখো তুমি 4 নাম্বার কার্বনটা খেয়াল করো, 4 নাম্বার কার্বন একটা এইচ আছে, একটা ওএইচ আছে। তো আমি এখন অনেকে চিন্তা করে যে কনফিউশনে পড়ে যায় যে 4 নাম্বার কার্বনে তো একটা এইচ আছে, একটা ওএইচ আছে, তাহলে আমি এইচটা উপরে বসাবো নাকি ওএইচটা উপরে বসাবো নাকি ওটা নিচে বসাবো। তো এই জায়গায় কনফিউশন করার কিছুই দরকার নেই।
খুবই সিম্পলি মনে রাখবা তুমি, সেটা হলো যে 5 নম্বরের যেহেতু নিচে একটা এইচ তুমি বসাবাই এবং ওই বরাবর উপরের দিকে এই জায়গায় এইচ বসাই দিবা। তাহলে এখানে যদি এইচ বসো 4-এর, তাহলে ওইচ বাকি থাকতেছে সেটাকে নিচে বসাই দিবা। তাহলে আমি খেয়াল করো 4-এর যদি তুমি এখানে ওইচ আসে তাহলে 3-এর এইচটাকে উপরে দিবা, এইচটাকে তাহলে দিবা নিচে। 2-এর ক্ষেত্রে আর উল্টা, এখানে এইচ নিচে, এখানে দিবা এইচটা উপরে, ওইচটা হলো নিচে। এই যে দেখো আমাদের 5 শেষ, 6 শেষ, 4 শেষ, 3 শেষ, 2 শেষ। তাহলে অনেকে ভুল করে মিলাতে যায়, এই জায়গায় মিলাতে পারে না যে কোনটা উপরে দিব কোনটা নিচে দিব। তাহলে আমরা কিভাবে টেকনিকটা অবলম্বন করবো ভাইয়া? তাহলে আমরা হচ্ছে 5-এর নিচে যে এইচটা দিছি ওই বরাবর উপরে এইচ বসাবো। তাহলে 4-এর এইচটা যেহেতু উপরে দিয়ে দিছি তাহলে ওইচটা হবে নিচে, তাহলে পরেরটার ওইচটা উপরে, তারপরের ওইচটা নিচে, এরকম আমরা উল্টা করে যাব। ওকে, তাহলে দেখো আমাদের 6, 5, 4, 3, 2 এটা শেষ। এখন আমাদের 1 বাকি। তো তুমি একটা জিনিস খেয়াল করো, 1-এর মধ্যে কি আছে ভাইয়া? CH আছে, তাই না? এখন তুমি যদি ধরো যে আমি 1-এর এইচটাকে এখানে দিয়ে দিছি বা 1-এর এইচটাকে এখানে দিয়ে দিছি, তাহলে এখানে ও আছে, তো ও কিন্তু মাঝখানে দেখো দুইজনের মধ্যে চলে আসছে, তাহলে 1-এর মধ্যে আর কেউ নাই, তাই না? 1-এর মধ্যে আর এই হিসাবে কেউ থাকছে না। এখন তাহলে তুমি চিন্তা করো 5-এর, তাহলে তুমি যদি এখানকার এইচটাকে যদি 1-এর এইচ চিন্তা করো, তাহলে সেই ক্ষেত্রে 5-এর এইচটা ফাঁকা, ওইচটা ফাঁকা, তাহলে এই এইচ আর ওইচ মনে করো 1-কে দিয়ে দিলা, এক্সচেঞ্জ করে নিলা। তাহলে এখন 1-কে তুমি একটা এইচ দিলা, একটা 5-এর ওইচ দিলা, ঠিক আছে? তাহলে আমাদের এটাই গ্লুকোজের একটা রিং স্ট্রাকচার হয়ে গেল। তাহলে আমরা এটা ডি গ্লুকোজের একটা রিং স্ট্রাকচার আট করলাম। ডি গ্লুকোজে কি আট করলাম ভাইয়া? রিং স্ট্রাকচার একটা আট করে ফেললাম, ঠিক আছে? আমরা একটা রিং স্ট্রাকচার আট করলাম। এখন যে তোমার বইয়ের মধ্যে দেখবা এই রিং স্ট্রাকচারটাকে কখনো আলফা বলছে, কখনো বিটা বলছে, ঠিক আছে? কখনো আলফা বলছে, কখনো বিটা বলছে। তো এটা কিভাবে আমরা নির্ণয় করব? যদি দেখি যে 1 নং কার্বনে ওইচটা যদি উপরে থাকে, তাহলে আমরা এটাকে বিটা গ্লুকোজ বলবো, ঠিক আছে? বিটা গ্লুকোজ। আর যদি 1 নং কার্বনে যদি ওইচটা নিচে থাকে, তাহলে আমরা সেটাকে আলফা গ্লুকোজ বলবো। তা আমরা যে স্ট্রাকচারটা আট করছি এখানে দেখো ভাইয়া ওইচটা 1-এর নিচের দিকে আছে, তাহলে এই গ্লুকোজটার নাম কি হবে ভাইয়া? 1 নং কার্বনে ওইচ নিচে থাকলে আলফা, তাহলে এটার নামই হচ্ছে আলফা ডি গ্লুকোজ। তাহলে আমরা যে ছবিটা আট করছি এটা হচ্ছে একটা আলফা ডি গ্লুকোজের ছবি। এখন তোমাকে যদি বলে যে বিটা ডি গ্লুকোজ আট করো, তাহলে তুমি কি করবা ভাইয়া? এখানকার ওইচটাকে হচ্ছে উপরে তুলে দিবা, কারণ ওইচটা যদি উপরে থাকে তাহলে আমরা বলতেছি সেটা হলো বিটা হবে, ঠিক আছে? এই হলো খুবই সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ।